চঞ্চল কণ্ঠে বলল, পারফেক্ট। ধ্রুব অদিতির রাস্তায় এক কিনারা ধরে হাঁটছে। হাঁটার মধ্যে হঠাৎ করে অদিতির পা মোচড়ে দিয়ে গেল। ব্যথায় আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল। মুখ ব্যথাতেই নীল হয়ে গেছে রীতিমতো। ধ্রুব সাথে সাথে উদ্বিগ হয়ে অদিতির পাশে বসে পড়ে। আর ইউ অল রাইট? কি হয়েছে তোমার? অদিতি বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমার পা। ধ্রুব আর অপেক্ষা করে না, অস্থির হয়ে বলে। দেখি আমি, পা মুচকে গেছে মেবি। বলেই পায়ের গোড়ালির কাছে পায়জামার দিকে হাত বাড়াতে অদিতি চমকে সরে গিয়ে বলে, ঠিক আছে, আমি পায়ে হাত দেবেন না। ধ্রুব ভ্রু কুচকে ফেলে। অদিতি অস্বস্তিতে ভুগছে, সেটা দেখে ধ্রুব বলে, ওকে ফাইন। হাঁটতে পারবে? ডক্টরের কাছে যেতে পারবে? অদিতি বলে, আমি ঠিক আছি, আপনি। যেতে পারবে কি না? হ্যাঁ কি না? ধ্রুব ঠান্ডা গলায় বলে। অদিতি দমলে হাল ছেড়ে মিন মিন করে বলে, একটু হেল্প করলেই পারবো। ধ্রুব অদিতিকে এবার পাজা কোলে তুলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে অদিতি চমকে দ্রুত বলে ওঠে, এভাবে না, এভাবে না। ধ্রুব সরে গিয়ে রেগে তাকায়। অদিতি ওই রাগী চোখ দেখে নিচু গলায় বলে। কেউ দেখবে ধ্রুব। ধ্রুব অন্য পাশে চেয়ে নিজের রাগের নিঃশ্বাস ছেড়ে সামলানোর চেষ্টা করে। অদিতির দিকে তাকায়। ধ্রুব ঠান্ডা গলায় বলে, ফাইন। হাত ধরতে তো প্রবলেম নেই, নাকি এটার জন্য বিয়ে করা লাগবে? তাহলে চলো, কাজী অফিসও সামনেই আছে। অদিতি চমকে দ্রুত মাথা নাড়ায়, অর্থাৎ হাত ধরতেও সমস্যা নেই। ধ্রুব আস্তে করে অদিতির হাত ধরে উঠিয়ে নেয়। 1 মিনিটের হাঁটা রাস্তা পরেই হসপিটালে আছে একটা, ওটাতেই যাবে ওরা। ওয়েসিস হসপিটাল। ধ্রুব অদিতিকে চেয়ারে বসিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেল। গম্ভীর হুডিতে ধ্রুবকে আসতে দেখে রিসেপশনের মেয়েটার আচার আচরণই যেন বদলে গেল। চুল ঠিক করে দ্রুত নিজেকে ঠিকঠাক করে। দূর থেকে মেয়ের এমন আচরণ দেখে মুহূর্তেই ভ্রু কুচকে গেল অদিতির। ও তীক্ষ্ণ চোখে মেয়েটাকে দেখে যেতে লাগে শুধু। অথচ ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে রিসেপশনের মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে, ডাক্তার অনিরূপ শেখ জয় আছেন আজকে? মেয়েটা চোখ হাসে, কণ্ঠে সবটাই মিষ্টি ঢেলে বলে, জি আছেন। অদিতির চোখে মেয়েটাকে এই মুহূর্তে চূড়ান্ত বিশ্রী দেখাচ্ছে। ইচ্ছে তো করছে মাথা সবগুলো চুল টেনে ছিঁড়তে। ধ্রুবর সামনে এভাবে নিজে নিজে কথা বলার কি আছে? ধ্রুব কি ভুলে ওর দিকে তাকাবে? অদিতি এবার ধ্রুবকে লক্ষ্য করে। ধ্রুব নিজের মতো করে গম্ভীর গলায় বলে, একটা টিকিট লাগবে। মেয়েটা হেসে হেসে বলে, জি আমি কল করে স্যারকে জানাচ্ছি। ধ্রুব টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে অদিতির কাছে ফিরে এলো। পেছন থেকে ধ্রুবর মেনলি হাঁটা দেখে সে রিসেপশনের মেয়েটা থুতনি ছুলে গেল, গালে হাত দিয়ে বলে ফেলল, উফ হ্যান্ডসাম। অদিতির মুখ কুচকে এলো এমন কথা। ও চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে অন্য আরেকটা মেয়ে অদিতিকে দেখে। ওই মেয়েকে বলে, অদিতি মেয়েটার দিকে চরমভাবে চোখ রাঙিয়ে তাকায়। তারপর ইচ্ছে করে হাতের গাজরা দেখিয়ে ঝাঁকালো, বোঝালো এই গাজরাটার মালিক হচ্ছে এই ছেলে। সঙ্গে এই হাতের মালিকও চোখ রাঙালো। ধ্রুব টিকিট নিয়ে অদিতির সামনে এসে দাঁড়ায়। ফুলগুলো পড়বে তো সব, এইভাবে নাড়াচ্ছ কেন? অদিতি এক মুহূর্তের জন্য একটু থমকালো, অতঃপর অস্বস্তিতে গাজরা নাড়ানো থামিয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে দিল। উঠে আসো। অদিতি এক মুহূর্ত ওই মেয়েটার দিকে তাকালো, তারপর ইচ্ছে করে ধ্রুবর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। ধ্রুব এভাবে এত গভীরভাবে হাত ধরাতে কিছুটা অবাক হয়েছে। অদিতির চোখ লক্ষ্য করে পেছনে তাকাতে এক মুহূর্তের জন্য ধ্রুব অবাক হলো। ভরভর মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলে। চলো যাই। ধ্রুব অদিতি কেবিনে ঢুকতে অনিরূপ মাথা তোলে। অদিতি ধ্রুব চেয়ারে বসে। অনিরূপ পুরো ডিটেলস শুনলো ধ্রুবর থেকে, তারপর অদিতির দিকে চেয়ে বলে, আপনার পা দেখা লাগবে, পাজামা নিচ থেকে তোলা লাগবে। অদিতি এটা শুনে অস্বস্তি নিয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর অস্থিরতা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর উঠে গিয়ে জানলার দিকে ফিরে দাঁড়ায়। অদিতির পা পরীক্ষা শেষে অনিরূপ ধ্রুবকে ডাকে। আপনি এসে বলতে পারেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ধ্রুব গিয়ে আগের জায়গায় বসে। অনিরূপ বলে, পেশেন্ট আপনার কে হয়? ধ্রুব এক মুহূর্ত দেরি না করে স্বাভাবিক গলায় বলে, বউ। প্রেসক্রিপশন লিখতে লিখতে অনিরূপের ঠোঁটের কোণে একটু হাসি দেখা গেল। সে জানে ধ্রুব মিথ্যে বলছে। অদিতি তখন অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রয়েছে। অনিরূপ বলল, আমার কাছে মনে হচ্ছে
আপনার স্ত্রীর পায়ে প্রপার ট্রিটমেন্ট দরকার। মিস অদিতি, পায়ে কি ছোটবেলায় ব্যথা পেয়েছিলেন? অদিতি মাথা নাড়ায়। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে ও ভেঙেছিল একবার। ভ্রু কুচকে ফেলে ধ্রুব। অনুরূপ বলে, যা আন্দাজ করেছিলাম। ধ্রুব, ওনার এক্স-রে করিয়ে রিপোর্ট আমাকে দেখাবেন। ধ্রুব মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। অদিতির হাত ধরে ওকে উঠে দাঁড়াতে হেল্প করে। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় অদিতি ফিসফিস করে বলে, আমি আপনার বউ। ধ্রুব উত্তর দিল না। অনুরূপ চেয়ারে হেলান দিয়ে পেছনে ঘুরে বসে। ভীষণ ক্লান্ত লাগছে ওর। ওহ, আশার আজ হসপিটাল আসার কথা ছিল। অনুরূপ কল লাগালো আশাকে। রিং হচ্ছে। ওপাশ থেকে আশা কল রিসিভ করলো না। অনুরূপ আবারও কল লাগায়। ওর কলের মধ্যে কেউ ওর দরজায় টোকা দেয়। মে আই কাম ইন? অনুরূপ আশাকে কল করতে করতে উত্তর দেয়। ইয়া, কাম ইন। আশা নিজের মোবাইলের দিকে চেয়ে মাথা নিচু করে হাসে, কিন্তু ভেতরে ঢুকলো না, বরং আবারও নক করে। মে আই কাম ইন? একে তো আশাকে কলে পাচ্ছে না, তার উপরে এই মেয়ে বারবার কামিন কামিন বলে চেঁচাচ্ছে। অনির্বাণ এবার আরো বিরক্ত হয়ে চেয়ার সমেত পেছনে ফিরে তাকানোর আগেই বলে, ইয়া, কামি। অনুরূপ থমকে গেল যেন। তার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ আশা দরজায় খিল তুলে, সেই খিল তোলা দরজায় কোমর বাঁকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে লাগছে অস্থির, এক লাবণ্যময়ীর মতো, যেন অনিরূপকে দুহাতে নিজের দিকে আকৃষ্ট করছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। অনিরূপ বিস্ময়ে থমকে গেল। আশা ওই থমকানো মুখ দেখে আকর্ষণীয় ভঙ্গিতে ভ্রু বাঁকায়। এবার যেন অনিরূপের হুট করে গরম লাগতে শুরু করে। সে আর নিজেকে সামলাতে পারে না। হাত দিয়ে টাইয়ের নট ঢিলে করতে করতে দুষ্ট হেসে বলে, উফ, কি হট। আশাও হাসে। সোজা হয়ে দাঁড়িয়ে মডেলদের মতো করে এগিয়ে আসতে লাগলো অনিরূপের দিকে। টেবিলের সামনে এসে তার দুহাত দিয়ে ঠেসে রাখতে অনিরূপ ঢোক গিলে তাকায়। আশা তার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলে, ডাক্তার সাহেবের পিপাসা পাচ্ছে বুঝি? অনিরূপ এবার আর আটকে রাখতে পারল না নিজেকে, দ্রুত উঠে দাঁড়ায়। তারপর আশাকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে অস্থির গলায় বলে, নিউ এম ড্রিঙ্ক, এ হট ড্রিঙ্ক। বলেই চোখ টিপ মারে। হাসা হাসে। অনিরূপের বুকে ওর নরম হাত ঠেসে বলে, বাসায় ড্রিঙ্ক থাকতে এখানে কেন পড়ে আছেন? চলুন আমার সাথে। অনিরূপ নিঃশব্দে হেসে ফেলে। পরপর ভ্রু উঁচিয়ে বলে, বাসায় ড্রিঙ্ক আছে? আশা জবাবে বলে, ইয়াহ, এক্সপেন্সিভ ওয়ান। অনিরূপ যেন আকাশ থেকে পড়লো এমন ভাবে বলে, আমার আনরোমান্টিক বউয়ের আজকের এ কি দশা? সূর্য কোন দিক দিয়ে উঠেছে সেটাই ভাবছি। আশা অনিরূপের বুকে চিমটি কেটে চোখ রাঙিয়ে তাকায়। কথা ঘুরিয়ে বলে, তুলির সঙ্গে কথা হয়েছে, টেস্ট করাবো। আপনি যাবেন আমার সঙ্গে? অনিরূপ ঘড়ি দেখে বলে, এখন যদি যাই তাহলে তোমার সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরতে পারবো না। বাট আই নিড ড্রিঙ্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আশা এবার লাজুক হেসে বলে, তাহলে আমি করিয়ে আসি, একসঙ্গে না হয় বাসায় ফেরা যাক। অনিরূপ হাসে। হাসার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, টেস্ট পজিটিভ এলে আমাকে সবার আগে জানাবেন ম্যাডাম। স্বামী হই কিন্তু আপনার। গাইনোকোলজিস্ট ডক্টর প্রত্যাশা হোসেন তুলি নিয়ামত চেম্বার করে এই হাসপাতালে। আশা তার কেবিনের দরজায় নক করে। তুলি আসবো? তুলি রিপোর্ট দেখছিল। মাথা তুলে আশাকে দেখে ও একগাল হেসে বলে, আসো আসো ডাক্তার সাহেবের বউ। আশাও হেসে চেয়ারে গিয়ে বসে। তুলি রিপোর্ট একপাশে ঠেলে রেখে পুরো মনোযোগ দিল আশাকে। বলল, কিট দিয়ে পরীক্ষা করে করেও শিওর হচ্ছ না এখনো কেন? আশা বলল, কিট মাঝে মাঝে ফলস রেজাল্ট দেয়, আমি আর এবার তাকে আশাহত করতে চাইছি না। তুলি হাসলো। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, চলো আমার সাথে টেস্ট করিয়ে নেই। টেস্ট করানো শেষ হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আসার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে। তুলির রিপোর্ট আবারও দেখতে দেখতে হেসে বলে, খুশি এবার? আমি কি তোমার বাচ্চার দাইমা হব? আগেই হলে বলে রাখলাম। আশার চোখ মুখ হাসছে যেন। অদ্ভুত এক তৃপ্তিতা মুহূর্তেই ছড়িয়ে গেছে মুখ শরীর জুড়ে। ও উত্তর দিল, সে তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাসও করবে না আমার ডেলিভারির ব্যাপারে। তুলি মুচকে হাসে। অনুরূপ ভাই আসলেই তোমার প্রেমে পাগল হয়ে গেছে। শুভ্র স্যার তো প্রায়ই বলেন ওনার কথা। কি ছিলেন আর কি হয়ে গেছে তোমার স্বামী।
আশা এই কথায় ভাব দেখিয়ে বলে। এটা হচ্ছে আমার হাতের খেল। বাঁকাকে একদম সোজা করার পন্থা আমার জানা আছে। আশা তুলি দুজনেই হেসে ফেলে। হঠাৎ তুলির ফোন বাজে। শুভ্রর কল দেখে তুলি কল রিসিভ করে। সালাম দিতে ওপাশ থেকে বলা হলো, তোমার শেষ? তুলি উত্তর দিল। প্রায় শেষ, আশা এসেছিল। শুভ্র এটা শুনে হেসে কৌতুক করে বলে, কি ব্যাপার, তাদের কি আশা পূর্ণ হচ্ছে? তুলি আশার দিকে চেয়ে উত্তর দেয়। ইয়াহ, আশা প্রেগনেন্ট। তুলি লাউড স্পিকারে দিল। শুভ্র খুশিতে উচ্ছ্বাস নিয়ে হেসে বলে, বন্ধু বাবা হচ্ছে, এটা কি জানে সে? কিভাবে জানাবো? শুভ্র এ কথা বলতেই আশা লাজুক হেসে বলে, আমি নিজে তাকে জানাবো, ততক্ষণ তরপাতে থাকুক। শুভ্র মেনে নিল। বন্ধুর কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না, তবে আপনি যা বলবেন। তুলি শোনো। তুলি আবারও ফোন সাইলেন্ট করে। ফোন কানে লাগাতেই শুভ্র ফিস ফিস করে বলে, আজকে আম্মুকে বলে দিয়েছি মেয়ে আম্মুর ঘরে ঘুমাবে, তুমি ওকে ভুলেও আনতে যাবে না আজ আমাদের ঘরে। শুভ্র যেন শাসালো। তুলি লজ্জায় শেষ, তবুও মিছে রাগ দেখিয়ে বলে, মেয়ে আমাদের ছাড়া এখনো ঘুমায়নি, আপনি সব সময়। শুভ্র ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, অভ্যাস করতে হবে তো, এভাবে কয়দিন আমি উপোস থাকবো? দয়া করো তুলি, ভেবে দেখো, আমার মেয়েরও তো ভাই বোন দরকার। ভাই বোন? তুলি নিজেরও তো ইচ্ছে আবার মা হবে, কিন্তু শুভ্রকে সেটা বুঝতে না দিয়ে তুলি লজ্জা পেয়ে বলে, হুম, আমি আমার মেয়েকে নিয়েই পূর্ণ। শুভ্র তাড়াহুড়ো দেখিয়ে বলে, আমিও পূর্ণ, তবে আমাদের একটা ছেলেও দরকার, যেন আমাদের ঝগড়া হলে আমাদের দুজনের পক্ষেই ভারী থাকে। তুলি হাসে। মানুষটা তো উন্মাদ কেন? খুই যাবে তুলি একে নিয়ে। শুভ্র আবারও ফিস ফিস করে বলে, মনে থাকে যেন, আজকের রাত আমাদের দুজনের হবে শুধু। তুলি লাজুক হাসে। কেসে কথা ঘুরিয়ে বলে, আমাকে নিতে আসবেন আপনি? আমার প্রায় পেশেন্ট শেষের দিকে। শুভ্র ঘড়ি দেখে নিয়ে অবাক হয়ে বল, ও গড, আজকে এত তাড়াতাড়ি শেষ? রাতটা দীর্ঘ পাবো মনে হচ্ছে। আই অ্যাম কামিং, ওয়েট ফর মি। তুলি হাসে। লজ্জা পেয়ে নিচু গলায় শুধু বলে, আসুন। কল কাটে। তুলি রিপোর্ট দেখছে, তার চোখে মুখে লাজুকতা। আশা ওকে বাঁকা চোখে দেখতেই আছে। তুলি চেয়েও নিজের মুখের রক্তিম আভা সরাতে পারছে না এক ফোঁটাও। আশা এবার টিপ্পনি কেটে বলে, বাহ, শুভ্রবাই কল কাটার পর থেকে তার বউর মুখ থেকে হাসি সরছে নাই এখন। কি বললেন আপনার জামাই? তুলি কি বলবে, নিজেও কম যায় নাকি? টিপ্পনি কেটে বলে, আজকে রাতে আপনাদের মুখ থেকেও হাসি সরবে না, সেসব কথাই তুলবো এখন। আশা হাসে। লজ্জিত ভঙ্গিতে শাড়ির আঁচল ঠিক করে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে। তুলি সেটা দেখে শব্দ করে হেসে ওঠে। এক্স-রে রিপোর্ট হাতে ধ্রুব রাস্তার কিনারা ধরে হাঁটছে। পাশে অদিতি ভীতু ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ধ্রুবকে দেখছে। হসপিটাল থেকে বের হওয়ার পর থেকে ধ্রুব ভীষণ নীরব হয়ে আছে। এখন অবধি একটা কথাও বলেনি। অদিতি ধ্রুবর এসব নীরবতা একটুও সহ্য করতে পারছে না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অদিতি দুহাতে ধ্রুবর পেটানো বাম হাতটা টেনে ধরে। ধ্রুবর পা থামে, কিন্তু পেছনে ফিরে অদিতিকে দেখলো না একবারের জন্য। অদিতি ভাঙা গলায় ডাকে, ধ্রুব, এদিকে তাকান না। ধ্রুব তাকালো না। অদিতি এবার আরো শক্ত ভঙ্গিতে টেনে ধরলো ধ্রুবর হুডির হাতা। এবার ফিরে তাকালো ধ্রুব। স্বাভাবিক ভঙ্গিতে অদিতিকে দেখতে থাকলো। অদিতি ওই চোখে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি, এটা লুকানোর জন্য। আমি চাইছিলাম না আপনি অযথা এসব জানেন। তাছাড়া আমি তো এখন ফাইন আছি। এই দেখুন, পাও নাড়াতে পারছি। বলে পা নাড়িয়ে দেখাতে গেল অদিতি। পরপরই চোখ মুখ কুঁচকে ব্যথায় ঠোঁট চেপে ধরে। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকায়। স্বাভাবিক চোখ ওর। অদিতি আস্তে করে পা মাটিতে রাখে। অপ্রস্তুত গলায় বলে, সরি। আবার এই সরি? ধ্রুব এবার বিরক্ত হয়ে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি অদিতি, কিন্তু বিয়ে করা ছাড়া কি আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারি না? আমার সেই রাইট নেই? তোমার পা ভালো না, ডক্টর জয় নিজে আমাকে ডেকে বলেছে তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার পায়ের।
এত ইম্পর্ট্যান্ট কথা তুমি লুকাও কিভাবে আমার থেকে? আনবিলিভেবল। অদিতি চুপ হয়ে গেল, বলার চেষ্টা করলো কিছু। আমি আমি বলতে চেয়েছি। হঠাৎ অদিতির কথার মাঝখানে ওদের পাশ থেকে একটা মেয়ে পাশ কেটে চলে গেল। অদিতি পেছন ফিরে ওই মেয়ের দিকে তাকায়। পেছন পেছন আরো কয়েকটা ছেলে বড় বড় পা ফেলে এগোচ্ছে। ছেলেটার চোখে রাগ জেদ। অদিতি হা হয়ে দেখতে থাকলো ছেলে মেয়ে দুটোকে। সাইদ গিয়ে সরাসরি হৈমির হাত পেছন থেকে টেনে ধরে। হৈমি রেগে পেছন ফিরে তাকায়। ওর চোখে জল এসেছে রীতিমতো। সাইদ হৈমির চোখে পানি দেখে এক প্রকার হতভম্ব হয়ে গেল। চেঁচিয়ে বলল, গট হোয়াই আর ইউ ক্রাইং? বাচ্চা কি হবে না নাকি কোনোদিন? ছোট একটা বিষয় নিয়ে এত তাড়ামো ভালো লাগে না আমার হৈমি। হৈমি সাইদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দু হাতে চোখ মুছে মাথাটা নিচু করে নাক টেনে টেনে বলে, আমি সব শুনেছি। ডক্টর কি বলেছে? বাচ্চা না হলে আপনি ছেড়ে দিবেন আমাকে? সব জানি আমি। মায়েশা ভাবি বলেছে আমাকে। সাইদ হতভম্ব। কি ভাবছে হৈমি ওকে নিয়ে? ও ঠিক কোন জায়গায় ভালোবাসার খামতি রেখে দিয়েছে? শাহিদ অন্যদিকে যেয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, আবার চক্ষু লাল করে হৈমির দিকে ফিরে খিচিয়ে খিচিয়ে বলে, ওকে ফাইন, তোর বাচ্চার গুষ্টি খেলে আমি। আজকে রাতের আদর তুই সারা জীবন মনে রাখবি। যতক্ষণ পর্যন্ত তুই কনসিভ না করছিস ততক্ষণ অবধি আমি সাইদের হাত থেকে তোর নিস্তার নেই। লেটস গো। বলে আচমকা পাজা কোলে তুলে নেয় হৈমিকে। হৈমি দু হাতে ভয় পেয়ে সাইদের গলা জড়িয়ে ধরে। ভয়ের তো চোখে বড় বড় চোখে সাইদের দিকে চেয়ে দেখে। সাইদের চোখে মুখে রাগের ফুলকি ঝরছে। হৈমি বুঝতে পারে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা দিয়েছে। কি হবে এখন? খোদা তাআলা রহম না করলে আজকে সাইদের হাত থেকে হৈমিকে কেউ বাঁচাতে পারবে না। হৈমি ভয়ের তো গলায় বলার চেষ্টা করলো কিছু। আমি এসব মিন করিনি। জাত শাট আপ। আমি তোকে ছেড়ে দিবে জাস্ট বিকজ অফ একটা বেবির জন্য। এটা বলার আগে তোর ভাবা উচিত ছিল। নাও এইল হ্যাভ নো আদার অপশন। সাইদ হৈমিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে বসিয়ে দিল। পুরো ব্যাপারটা ধ্রুব অদিতির নজরে থাকলো। অদিতি ওদের এসব কথা কোলে তোলা দেখে ঠোঁট চেপে চূড়ান্ত লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। ধ্রুবর এসব দেখে ভীষণ হাসি পাচ্ছে কেন জানো। ও দুষ্টু হেসে আর চোখে অদিতিকে দেখে। তারপর কি মনে করে অদিতির দিকে ঝুঁকে এসে শুনিয়ে শুনিয়ে বলে, কি ব্যাপার তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা? কাউকে দেখে আপনার মধ্যে কিছু মিছু হচ্ছে নাকি? ইস, অদিতির লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যাবে। ও মিছে রাগ দেখিয়ে চোখ রাঙালো ধ্রুবকে। ধ্রুব ওই তাকানো দেখে ভয় পাওয়ার ভান করে বুকের বাঁ পাশে হাত চেপে মাথাটা হালকা পিছিয়ে নিয়ে আতঙ্কিত গলায় বলে, Oops, your eyes is scaring me. Don't give me this look. অদিতি হেসে ফেলে ধ্রুবর বাড়তি অভিনয়টুকু দেখে। আজ 21শে ফেব্রুয়ারি। আজ খাদ্যমন্ত্রী সৌরভী আমিনের মুক্তির দিন। আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন উনি। আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতেই পুরো জায়গা জুড়ে কোলাহল যে লেগে গেল জেলে এক প্রকার। চারপাশে পুলিশের ঘেরাও, সাংবাদিকরা উৎপেতে আছে রীতিমতো। সৌরভ বেরিয়ে সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেলেন। পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্য লাঠি উঠাচ্ছে। সৌরভ চোখের ইশারায় তাদের থামান। পুলিশ সদস্যগণ একপাশে সরে যান। সৌরভ সাংবাদিকদের দিকে তাকান। একজন সাংবাদিক শুরুতেই বলে, স্যার, আপনার মানি লন্ডারিং এর মিথ্যা মামলার পেছনে কারা থাকতে পারে? আপনি কাকে সন্দেহ করছেন? সৌরভ মুচকি হাসে। চোখের ভেতরে কিছু একটা তো ছিলই। জবাব এলো, সন্দেহ আছে, তবে এখন সেটা বিশ্বাসে বদলে গেছে। বাকিটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। সাংবাদিকদের মাঝে এ কথা শোনা মাত্রই সাড়া পড়ে গেল। একজন এগিয়ে এসে বলে, স্যার, শোনা যাচ্ছে আপনার ছেলের হাত আছে আপনাকে মুক্ত করতে। তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চাচ্ছেন? ধ্রুব দূরেই বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কালো সানগ্লাস চোখে, আরেক হাতে সিগারেট ফুঁকছে, আরেক হাতে কোকো কালার ক্যান। ঠোঁটে তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ। সৌরভের তাকানো তার গায়ে লাগানো না যেন। সৌরভ ধ্রুবর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরান, তারপর জবাবে বলে, আমার ছেলে আমার সব। আমি আজই টিকে আছি কারণ আমার ছেলের পাশে ছিল। আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নিয়ে নয়। ও
ওর এই জগতের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই, ওর জগৎ আলাদা। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। সৌরভের কণ্ঠে যে দৃঢ়তা, তাতে তার কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না। সৌরভ পুলিশের দিকে তাকান, সঙ্গে সঙ্গে তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো। সাদা পাঞ্জাবি পরে যেমন রাজার মতো কারাঘরে এসেছিলেন, তেমনি সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসে। সৌরভ গাড়িতে বসতেই বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল ধ্রুব। কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইকে স্টার্ট দিল। তারপর গাড়ির আগে চলল বাইক নিয়ে, আর পেছন পেছন সৌরভের গাড়ি এগোলো। বাড়ির দরজায় এসে সৌরভ নামে, সাদা পাঞ্জাবের বোতাম ঠিক করে। ইয়ামিন বাড়ির সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ঝুলিয়ে এগিয়ে গেল। সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে, মুখে কোনো ভাবান্তর নেই, যেন সবকিছুই তার কাছে নিতান্ত স্বাভাবিক। তারপর বাপ ছেলে একসঙ্গে ঢুকলো সদর দরজা দিয়ে। ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরুতেই চোখ গেল তৃণার দিকে। তৃণা সোফায় বসে আছে, চোখে মুখে ক্লান্তি অভিমান। সৌরভ ধীর পায়ে এগিয়ে গেলেন। তৃণা উঠে সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ায় আস্তে করে, ওর চোখে জল। সৌরভ তৃণার পাশে দাঁড়াতে তৃণা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলে, তৃণা কথা বলতে বলতে এক সময় ফুঁপিয়ে ওঠে। সৌরভের পাঞ্জাবির বুকের অংশ মুষ্টিতে চেপে মাথাটা হেলিয়ে দিয়েছে কঠোর কঠিন বুকের উপর। সৌরভ আর চোখে ছেলের দিকে তাকান। ধ্রুব তখন ডাইনিং টেবিলের সামনে জগ থেকে পানি গ্লাসে ঢালছে। ওর এসব মনে নেই এক বিন্দু, ইচ্ছেও নেই নিজের বাবা অন্য নারীর সঙ্গে মানবাভিমানের গল্প শুনতে। প্যাড আপ ধ্রুব এসবে। সৌরভের ইচ্ছে করছিল তৃণাকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরতে, কিন্তু সে অধিকার কি আর তার আছে? তিনি তৃণার মাথায় হাত রেখে আবারও ধ্রুবর দিকে তাকান। ধ্রুব তখন শীষ বাজাতে বাজাতে নির্বিকার মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ধ্রুব যেতেই সেই মুহূর্তে আর কোনো বাধাই সৌরভের সামনে রইল না। তিনিও দুহাতে তৃণাকে টেনে বুকে আগলে নেন। আশকারা পেয়ে বা সৌরভের শক্ত কাঁধে মাথা রেখে তৃণা হাউমাউ করে কাঁদতে লাগলো। সৌরভ আস্তে করে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বলে, থামো, মানুষ আছে বাসায়, কি ভাববে ওরা? তৃণা বুকের পাঞ্জাবি মুঠো করে ধরে অশ্রু ভেজা চোখ তুলে সৌরভের দিকে তাকায়। নাক টেনে সমস্ত রাগ ঝেড়ে বলে, সৌরভ চুপচাপ শুনলেন সবটুকু অভিযোগ। একটুও বিরক্তি নেই, নেই কোনো নিজের ব্যক্তিগত অভিযোগ চাওয়া। শুধু তৃণার মাথায় হাত রেখে বলে, তোমাকে আমি এই বাড়িতে আনবো, কটা দিন অপেক্ষা করো। ধ্রুব হয়তো একদিন আমাকে বুঝবে, সেদিন আসতে সামনে। গোসল শেষ করে ধ্রুব আজ প্রায় 2 দিন পর খায় একটু পানি ঢাললো। সারাদিন পরিপাটি চলা ধ্রুবকে আজ বাধ্য হয়ে গোসল করতেই হলো, কারণ একরোখা এক মেয়ে আছে এখন ওর জীবনে, যে ধ্রুবকে একদিন গোসল না করলে, একদিন খাওয়ায় অনিয়ম করলে চোখ রাঙায়। ধ্রুব টি শার্টটা হাতে নিয়ে উদাম গায়ে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একে তো নিজেকে দেখতে লাগলো আয়নায়, হঠাৎ খালি বুকের পাশটায় আঙুল চেপে ধরে আয়নার ভ্রু বাঁকিয়ে চেয়ে হালকা হাসে, বলে, ইচ্ছে করছে নিজের এই অবস্থাতে তোমাকে জাস্ট চেপে ধরতে। কবে বউ হবে আমার, গড নোস। আই এম বিং সো মাচ ডেসপারেট, মিসেস ধ্রুব। বলেই দীর্ঘশ্বাস ফেললো ধ্রুব। বিয়ে এই জীবনে বোধহয় ওর কপালে বিয়েটি আর লেখা নেই। ধ্রুব টি শার্টটা পরে নিল, তারপর এক লাফে বিছানায় বালিশে উদম হয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে এক হাতে বিছানায় শুয়ে ফোনে ডায়াল করলো অদিতির নাম্বার। রিসিভ হচ্ছে না, একবার দুবার, তাও না। ধ্রুব এবার টেক্সট পাঠালো, হাই, রিসিভ দ্য কল। আবারও অপেক্ষা, কোনো রিপ্লাই নেই। ধ্রুব এবার সত্যিই বিরক্ত হলো। বালিশের মুখ চেপে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। 2 দিন ধরে একটুও কথা হয়নি অদিতির সঙ্গে, অথচ আজ যখন সে নিজে থেকে ফোন করলো তখন এই মেয়েটা কলই ধরলো না। এই চুপচাপ অবস্থা, এই নীরবতা বিয়ের আগেই। না জানি এই মেয়েকে বিয়ে করলে ধ্রুবকে কতটা পড়তে হয়। ও আল্লাহ, ধ্রুবর তো ভাবতেই ভয় লাগছে। অশান্তি হচ্ছে ভীষণ। অদিতির সঙ্গে কথা বলাটা দরকার। ধ্রুব বালিশ থেকে মাথা তুলে উঠে বসে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধ্রুব আবারও ফোনটা হাতে তুলে নেয়। শেষবারের মতো তর্জনী দিয়ে স্ক্রিনে সোয়াইপ করলো। তখন ফোনের স্ক্রিনে এক চমকালো, ধ্রুবজ অ্যানামর্ডা ইজ কলিং। ধ্রুব যেন চমকে গেল।
এখনই এই মেয়েটাকে এসে একটা ধমক দিবে। ধ্রুব কোনো রকম নিজের ক্ষোভ চেপে রেখে কল রিসিভ করে। হাই, কল করার সময় ফাইনালি তোমার হলো? প্রাইম মিনিস্টার হওয়া উচিত তোমার। এত বরাবরের মতো এবার সালাম এলো না, বরং পরিচিত নয় আরও একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে। দুলাভাই, আমি পাঁচ। ধ্রুব এই নাম শোনা মাত্র এক মুহূর্তে সোজা হয়ে বসে, ভ্রু কুচকে গেল তার। ইফাজ? ইফাজ ভয়ে ভয়ে হঠাৎ কোনো আনুষঙ্গিক আলাপে না গিয়ে বলে ওঠে, দুলাভাই, আপুর আক্ষেত হয়ে যাবে আগামীকাল। আপু কাঁদে। ধ্রুব শরীরে মুহূর্তের মধ্যে যেন অবশ হয়ে গেল। মনে হলো মুহূর্তের মধ্যে পৃথিবী হঠাৎ করে যেন থেমে গেল। মাথার ভেতরে একের পর এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। তার শরীরে যেন এই খবরটা এক মুহূর্ত গ্রহণ করতে পারছিল না। সে দ্রুত উঠে দাঁড়ায়, ঠোঁট চেপে ধরে অস্থির গলায় বলে, আকদ? কিসের আকদ? ইফাজ জবাব দিল হারু নিচু গলায়, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আকত হবে। ধ্রুবর মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল যেন। সমস্ত পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেল, আর সে শুধু শুনছিল দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর শব্দ, আকত। কিন্তু কিন্তু অদিতি বাড়ি গেছে কখন? ওর সঙ্গে তো পরশুও কথা হয়েছে, তখন তো কিছুই বলল না। পরশু? ও আল্লাহ! ধ্রুব মাথার চুল মুষ্টিবদ্ধ করে চেপে ধরে। পরশু কথা হয়েছে? গতকালকে তো অদিতির কল এসেছিল। মামলার কাজে এতই ব্যস্ত ছিল ধ্রুব কল রিসিভই করতে পারেনি। শিট! ধ্রুব ব্যস্ত গলায় বলে, তোমার আপু কোথায়? ও ঠিক আছে? বিয়েতে ও রাজি? না দুলাভাই, আপু রাজি না, কাঁদছে শুধু। আব্বুকে জোর করে বিয়ে দিচ্ছে। ইফাজ জবাব দিল। ধ্রুবর নিঃশ্বাস ভারী হয়ে গেল, যেন তার শিরায় আগুন ঢেলে দেওয়া হয়েছে। তার মনে একটাই প্রশ্ন, অদিতি কি ওর কথা তোফাজ্জল আয়াতকে একবারের জন্য বলেনি? পরমুহূর্তে ধ্রুবর মনে পড়ে বলার কথা আসছে কোথা থেকে। ধ্রুব ওকে প্রপোজ করার সময় বলেছে যা করার ও করবে, অদিতি শুধু ভালোবাসবে, ব্যাস। ধ্রুব নিজেকে সামলে বলে, তোমার আপুর কাছে ফোনটা দাও। ইফাজ ভয় পেয়ে গেল। পারবো না দুলাভাই, আব্বু নিষেধ করেছে। ধ্রুব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে, তারপর বলে, ইফাজ শোনো বাচ্চা, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি তোমার আপুকে একা রেখো না, যা কিছু হোক ওকে একদম একা রেখো না, আমি সব ঠিক করে দেবো, ওকে বেবি? ইফাজ মাথা নাড়ায়। ধ্রুব ফোন রেখে দিল। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে নিচে নেমে এলো। নিচে এসে সৌরভ আমিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার হাঁপাতে হাঁপাতে সৌরভ টিভির সাউন্ড বাড়িয়ে অবাক হয়ে হাঁপাতে থাকা ছেলের দিকে তাকায়। কি ব্যাপার, কি হয়েছে তোমার? টিভি খবরের সাউন্ড ডাইরেক্ট কানে এসে লাগছিল। ধ্রুব রেগে সোফার উপর থেকে রিমোট নিয়ে ঠাস করে টিভিটা বন্ধ করে দিল। রেগে বলল, তুমি এখানে দেশের নিউজ দেখছো, আর ওদিকে আমার দিন দুনিয়া ভেসে যাচ্ছে। খবর আছে তোমার? আমি এক্ষুনি অদিতির বাড়ি যাব, তুমি আমার সঙ্গে যাবে আর বিয়ের কথা ফাইনাল করবে। ইজ দ্যাট ক্লিয়ার? সৌরভ আমিন ধীর স্থিরভাবে ছেলের দিকে তাকিয়ে রয়, অবাক হয়ে বলে, আমি গেলে সব সমাধান হয়ে যাবে। ধ্রুব উত্তেজিত হয়ে বলে, তুমি যা ইচ্ছে করো, কিভাবে মানাবে ইটস অল আপ টু ইউ। আমি তোমাকে জেল থেকে বের হতে হেল্প করেছি, এখন আমার হেল্প করো। আই নিড অদিতি অ্যাজ মাই ওয়াইফ। সৌরভ চূড়ান্ত হতাশ। পাশেই তৃণা ধ্রুবর বেফাস কথায় লজ্জায় রান্নাঘরের দিকে এগিয়েছে। ধ্রুব সেসবে ভ্রুক্ষেপ নেই। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলে, কবে যেতে চাও? কালই যাই, আজ মাত্র এলাম। ধ্রুব সোফার উপর হাত দুটো দিয়ে থাবা দিয়ে চোখ রক্তিম করে বলে, নো, আমি এখনই যাব। যে কাপড়ে আছো ওই কাপড়েই চলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি একসঙ্গে যাব। সৌরভ ধীরে সুস্থে বলেন, আরে মেয়ের জন্যে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, খালি হাতে যাব, কিছু কিনে আনতে দাও। আর আংটি লাগবে না? ধ্রুব বলল, আংটি আছে আমার কাছে মায়ের, ওটা দিয়েই দেবো। উঠবে তুমি? সৌরভ এবার 1 সেকেন্ড সময় নিয়ে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নেন। তৃণার দিকে একবার তাকিয়ে তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বলে, তোমার অদিতি চাই, আমারও তোমার ছোট মা চাই। আমি তোফাজ্জলকে জোর করে মানাতে পারি, কিন্তু আমারও শর্ত থাকবে তখন। ধ্রুব বাঁকা চোখে তাকালো, পরপর কিছু একটা বুঝতে পেরে দ্রুত বলে ফেলে, অসম্ভব, আমার মায়ের ঘরে। সৌরভ হালকা হাসি দিয়ে আবারও সোফায় বসে যান, যেন কোনো কিছু ঘটছে না।
তার মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। তাহলে ভুলে যাও অদিতির কথা, তোফাজ্জলকে মানানো এমনিতেই সম্ভব নয়। ধ্রুব ভ্রু কুচকে তৃণার দিকে তাকালো। তৃণাও বড় বড় চোখে সৌরভের দিকে তাকিয়ে আছে। নিজেও বিশ্বাস করতে পারছে না সৌরভের কথা নিজেও ধ্রুবকে বলছেন।